পূর্ব ঘোষণা অনুযায়ী রেলের রানিং স্টাফদের কর্মবিরতি শুরু, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় কষ্ট পাচ্ছে শিশুরা, বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। পাম্প মেশিন বন্ধ হয়ে কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের নাজুক অবস্থা, হুমকির মুখে ফসল উৎপাদন সহ সার্বিক পরিবেশ। এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে একটি সেতুর অভাবে ভোগান্তিতে লাখ লাখ মানুষ, দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রকৌশল বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলের রানিং স্টাফরা। সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন তারা। প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রেলের আন্দোলনরত কর্মীরা জানান, কর্মচারীদের অবসরোত্তর ৭৫% মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর ধরে চলমান ছিল। কিন্তু ২০২০ সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অফ পে হিসেবে পণ্য মাইলেজ সহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হয়। এদিকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয় থেকে নতুনদের জন্য যে 12 এবং 13 নং শর্ত জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা প্রশাসনের থেকে একটি এরা প্ল্যানিং করে এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি এই জিনিসগুলো টোটালি আমাদের কাছ থেকে যেন সরাই না হোক। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় রেলের চাকা এবং ট্রেন পুরোভাবে চলতে পারে না এবং চলবে না। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী রাকিবউদ্দিন পাপ্পু। পাপ্পু, প্রারম্ভিক স্টেশনগুলোতে কর্মবিরতি সম্পর্কে কি খবর আছে আপনার কাছে জানাবেন, আর আন্দোলনরতরা কি বলছেন? দাবি নিয়ে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে এবং এতে সবচেয়ে কষ্টে রয়েছেন যারা যাত্রী রয়েছেন, তারা খুব ভুক্তভোগী হয়ে রয়েছেন। তারা অনেকেই জানতেন না যে আসলে কি ঘটনা ঘটেছে। হঠাৎ করে তারা যখন স্টেশনে আসলেন, তারা কিন্তু এসে দেখলেন যে আসলে ট্রেন যোগাযোগ চলাচল বন্ধ। এবং আমরা কিছু দর্শকদের কথা শুনবো যে যারা যাত্রী রয়েছেন তাদেরকে একটু অভিমত জানার চেষ্টা করব যে এই হঠাৎ করে যে এই যে বন্ধ করে দেওয়া হলো, আপনারা আসলে কি সমস্যায় পড়ছেন? আমরা তো মোটামুটি একটা প্ল্যানিং নিয়েই করছিলাম যে আমরা সকালবেলা আমাদের গন্তব্যস্থানে যাব। তো সেক্ষেত্রে আমরা গতকালকে রাত্রেবেলায় যখন জানতে পারলাম, তো বিষয়টা আসলেই খুবই মর্মাহত হয়েছে যে আসলে হঠাৎ করে একটা প্ল্যানিং করছি আমরা ফ্যামিলি নিয়ে যাব আমরা একটা গন্তব্যে, সেক্ষেত্রে এখন যেতে পারতেছি না। তো আমি তারই প্রেক্ষিতে আর কি সকাল 7টার দিকে আসছি। তো এসে তো মোটামুটি কাউন্টার থেকে বলা হচ্ছে যে তারা এখনও শিওর না যে কখন তাদের ট্রেন খুলবে। তো পরবর্তীতে আমরা রিফান্ডের জন্য যখন আবেদন করি, তখন তারা বলতেছে যে আপনার যে ট্রেন যখন ছেড়ে যাবে তারপর থেকে আর কি তারা রিফান্ডের যে বিষয়টা কাজ করবে আর কি। তো এখন কথা হচ্ছে যে আমরা তো যাব একটা সময় মাফিক, তাই না? তো এখন দেখা যায় যে আমাদের সেই সময়টা নষ্ট হলো, মোটামুটি 2-2.5 ঘন্টা নষ্ট হয়ে গেল। তো রিফান্ডটা ওইভাবে এখন পর্যন্ত পাচ্ছি না। তো এখানে এটা নিয়ে খুবই একটা একটা ইয়ার মধ্যে পড়ে আছে আর কি। আরিফ, আপনি যেমনটি শুনলেন, একজন যাত্রী বললেন যে সবচেয়ে বড় কথা হলো যে তারা তো ট্রেনও পাচ্ছে না এবং যেই টাকাটা বলা হয়েছিল গতকালকে কিন্তু বলা হয়েছে যে যদি যাত্রীদের সুবিধার্থে তারা কিন্তু রিফান্ড করে দিবে, কিন্তু সেটাও এখন পর্যন্ত তাদেরকে কনফার্ম করেনি। আমরা আরেকজন যাত্রীর কাছ থেকে একটু জানতে চাওয়ার চেষ্টা করব আর কি, যে ভাইয়া আপনি কি এই যে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত রাতের বেলা আসলো যে আজকে থেকে কর্মবিরতি, আসলে এরকম সিদ্ধান্তটা হঠাৎ করে আসার জন্য আপনাদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে? আসলে আমরা রাতে শুনি নাই, আমরা তো প্রিপারেশন নিয়েছি 9টা 10-এ আমাদের রংপুর এক্সপ্রেসে 711 নম্বর গাড়ি ছিল। তো আমাদের এটা 9টা 10-এ ছাড়ার কথা। এখন ঘোষণা শুনলাম যে আমাদের এটা ওরা কর্মবিরতি দিয়েছে। আসলে এরকম হুটহাট করে কর্মবিরতি যে কোনো দাবি দাওয়া অন্যভাবে আদায় করা যায়,
হঠাৎ করে এভাবে করলে তো এই যে হাজার হাজার যাত্রী আমরা সিনিক দিয়ে টিকিট কাটছি, এখন এখানে আমার 1400 টাকা আমাদের মানে আমি পাবো কি পাবো না। এখন আমাদের গন্তব্যে আমরা ইসলাম ব্যাংকে আছি, অডিটে যাচ্ছি আমরা, সেখানে কালকে আমার অডিট করতে হবে। এখন সেখানে আমার দেখা যাচ্ছে এখন এখান থেকে রিফান্ড নিয়ে এরপর কখন যেতে পারবো একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে গেলাম। রিফান্ডের ক্ষেত্রে তারা কি বলছে? তারা বলতেছে অনলাইনের, আমরা তো অনলাইনে আবেদন দিয়েছি নির্ধারিত টাইম অর্থাৎ 9:10 পরে সেটা মানে অনলাইনেই পেয়ে যাবে। এখন আমরা পাবো কিনা সেটা তো জানতে পারতেছি না, এইটা হলো সমস্যা আর কি। তো আরিফ, যেমনটা আপনাকে বললাম যে আসলে সবচেয়ে বড় কথা হলো যে তারা ট্রেনে তো যেতে পারছে না, অনেকে বিভিন্ন প্ল্যান করে বের হয়েছে, কেউ অফিসের কাজে বের হয়ে এসেছিল যাদেরকে ঢাকার বাইরে যেতে হবে, কিন্তু হঠাৎ করে এরকম সিদ্ধান্ত আসার পর বিশেষ করে যাত্রীরা খুব ভোগান্তিতে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো ট্রেন না পাওয়ার পর রিফান্ডের যে বিষয়টা সেটাও কিন্তু তারা ক্লিয়ারেন্স হচ্ছে না, যে আসলে আদৌ টাকাটা কিভাবে পাবে, কিভাবে দিচ্ছে, সেই জিনিসগুলোও তো তারা জানতে পারছে না। তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রেনের ধর্মঘট পরিস্থিতি জানতে এবার চলে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন সহকর্মী শফিউল করিম। শফিক, ট্রেন চলাচল পরিস্থিতি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। স্টেশনের যে প্ল্যাটফর্ম এই জায়গায় যদি আপনাকে দেখাই যে এখন কিন্তু এই হাজারো মানুষ, এই যে যাত্রীরা আছে তারা কিন্তু খুব বিপাকে পড়েছে। এবং এখানে যে মানুষগুলো যাত্রীরা আছে, এই যাত্রীরা কিন্তু খুব সমস্যায় করেছে, কারণ গতকাল যদিও সামাজিক নেটওয়ার্ক এবং সংবাদ মাধ্যমগুলো বলা হয়েছিল যে হতে পারে রেলওয়ে স্টেশনের কর্মচারীদের কর্মবিরতি হতে পারে, যার কারণে কিন্তু অনেক যাত্রীরাই জানা ছিল না, যার কারণে বিপাকে পড়েছে। আর রানিং স্টাফদের যে স্টাফেরা যে আছে, বিশেষ করে গার্ড, এলএম এবং টিটি, তারা তাদের যে দাবি মাইলেজের উপর, এবং যার কারণে না হওয়ার কারণে কিন্তু এখানে এই কর্মবিরতি চলছে। এখানে রংপুর রেলওয়ে স্টেশনের যে সুপারিনটেন্ডেন্ট আছে সৌরভ গাঙ্গুলি, তিনি আছেন, তার কাছে আমরা জানবো যে সার্বিক অবস্থা কি। রাত 12টা থেকে আমাদের মোটামুটি এই অঞ্চলের সমস্ত ট্রেন যোগাযোগ বন্ধ আছে। রানিং স্টাফদের অবরোধের হরতালের কারণে ট্রেন বন্ধ আছে। ওরা যখনই হরতাল উঠে করবে তখন ট্রেন যথারীতি চলবে। এতক্ষণ শুনলেন কিন্তু, ধন্যবাদ আপনাকে, এতক্ষণ শুনলেন কিন্তু এই যে শঙ্কর গাঙ্গুলি, অর্থাৎ তিনি কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট, তিনি কিন্তু বললেন যে এই সার্বিক অবস্থা। আর এখানে যদি যাত্রীদের কথা বলি, এই যাত্রীরা কিন্তু এই যে আগে থেকে না জানার কারণে কিন্তু অনেকে এই যাত্রার কারণে খুব সমস্যায় পড়েছে। দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিন্তু অনেকেই জানে না, যার কারণে ছোট বাচ্চা এবং অফিসগামী যারা আছে তারা কিন্তু খুব বিপাকে পড়েছে। এবং এই বিষয়টি সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমার কথা হলো, তিনি বলেছেন যে এই কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলবে সেটা কিন্তু জানা নেই। আর গতকাল রাত 12টার সময় আগে যে ট্রেনগুলো ছেড়েছে সেই ট্রেনগুলো শুধু আসতেছে, কিন্তু এখন আর রংপুর থেকে রেলওয়ে যে বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে যে বিভিন্ন স্টেশনে যে রেলগুলো যাবে, এই রেলগুলো কিন্তু যাচ্ছে না, যার কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আরিফ, এই ছিল রংপুর থেকে রেল কর্মবিরতির সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। পৌষের মাঝামাঝিতেও সারা দেশে বেড়েছে শীত। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে ঠান্ডা, ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। এদিকে সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে। ঘর থেকে বের হতে না পারায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। শীতজনিত রোগের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। দর্শক, শীত পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আজকের শীত পরিস্থিতি কেমন দেখছেন, আর ঠান্ডাজনিত রোগের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন?
ধন্যবাদ আরিফ, আপনি যেমনটি বলছিলেন সিরাজগঞ্জে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেক বেড়েছে। গত 6 দিন হলো কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু শীতজনিত কারণে রোগী হাসপাতালগুলোতে এবং ভর্তি হচ্ছে এবং বিভিন্ন ক্লিনিকে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। সেই সাথে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু শীতের তীব্রতা বেশি থাকার কারণে কিন্তু ঘর থেকে বের হতে পারছে না এবং তারা সঠিক জীবনযাপন করতে পারছে না এবং তারা যে সঠিক মানে স্বাভাবিক কর্মজীবন রয়েছে তারা কিন্তু সেইভাবে কিন্তু তারা কিন্তু যেতে পারছে না। আমরা এই মুহূর্তে আছি এখন সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল রয়েছে, সেটিতে রয়েছে। এই হাসপাতালে কিন্তু গত কাল থেকে আজ পর্যন্ত কিন্তু 12 জন শিশু ভর্তি হয়েছে এবং অন্যান্য বিভাগ যে রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু রয়েছে ভর্তি রয়েছে, তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। আমরা এখন একটু কথা বলতে চাই একজন চিকিৎসকের সাথে। বর্তমানে আপনাদের এই শীতজনিত কারণে কি অবস্থায় আছে এবং ভর্তি কতজন আছে আর কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে শীতকালে আমাদের হাসপাতালে সাধারণত বয়স্ক রোগী যেগুলা অ্যাজমা, নিউমোনিয়া, সিওপিডি, স্কিনের রোগ এইগুলা বাড়ে এবং শিশুদের বিশেষ করে হচ্ছে শীতকালে ডায়রিয়া গুলো বাড়তেছে। যেমন আমাদের হচ্ছে হাসপাতালে এখন বর্তমানে ডায়রিয়া পেশেন্ট অনেক বেশি, আর ডায়রিয়া বাড়ার কারণ হচ্ছে শীতকালে স্বেচ্ছাতে পরিবেশের কারণে ভাইরাসের আক্রমণ গুলো বেশি হয়। সেই ভাইরাস থেকে দেখা যায় বাচ্চাদের আক্রমণ করতেছে, কারণ বাচ্চাদের দেখা যায় যে অনেক সময় পরিষ্কার রাখা হচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এইগুলো থেকে মোটামুটি আর কি করা যাবে, কমানো যাবে ডায়রিয়া গুলো। শীতজনিত কারণে যে বয়স্ক এবং শিশুদের আপনি কি পরামর্শ দিচ্ছেন? তাদেরকে আমরা হচ্ছে মানে শীতকালে যেন বয়স্ক রোগীগুলো যেন হচ্ছে ঠান্ডা বা শীতের পোশাক, তাদের যে আগের যে মেডিসিন গুলো আছে এইগুলা সবগুলো আমরা উপযোগী মেডিসিন গুলো ঠিক মতো খাই। তারপর হচ্ছে শীতের পোশাক গুলো যেন পরে যেন বাইরে ঠান্ডাতে না যায়, এইসব থেকে আমরা বাঁচার জন্য পরামর্শ দিচ্ছি। জি ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন যে সিরাজগঞ্জ কিন্তু যে ঠান্ডাজনিত রোগীগুলো কিন্তু এবং ডায়রিয়া সংক্রান্ত যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসকরা কিন্তু তাদের পরামর্শ দিচ্ছেন যে গরম কাপড়, গরম খাবার কিন্তু গ্রহণ করার জন্য। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী সোহেল। ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজধানীর চিত্র যেমন তেমন ঢাকার বাইরের শিশুরাও বেশি আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া আর ডায়রিয়ায়। এ অবস্থায় ঠান্ডা বাতাস, ধুলোবালি এড়ানোর পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না করা ও শিশুদের গরম কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাঘের দ্বিতীয় সপ্তাহে প্রকৃতিতে শীতের দাপট, শুষ্ক বাতাসে বাড়ছে দূষণ ও ধূলিকণা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। আবহাওয়ার পরিবর্তনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পেয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই নবজাতক ও শিশু। শীতের কারণে রাজধানীর শিশু হাসপাতালের আউটডোরে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী আসছে। হাসপাতালের 7 তলায় নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী ঢাকার বাইরের। জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ঘুরে শিশু হাসপাতালে ঠাঁই হওয়ার পরে অবস্থা কিছুটা উন্নতি হতে শুরু করেছে। 20 তারিখ থেকে খাজা ইউনুস আলীতে ভর্তি ছিল, ওখানে 6 দিন আইসিইউতে ছিল, তারপর ওখানে ডিসচার্জ করে দিছিল। তারপর এখানে এসে আবার স্যারকে দেখানো হলো, মাহবুবুল স্যারকে। তো কিছু টেস্ট দিছিল, দেওয়ার আগেই ওর আবার হঠাৎ করে শ্বাসকষ্ট, তখন স্যার আর কি ভর্তি করে এখানে। নিউমোনিয়া ধরা পড়ছে, এখন একটু ভালো আছে, কিন্তু আবার শ্বাসকষ্ট বাড়ছে। ভর্তি হওয়া শিশুর মধ্যে কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। বাচ্চার হঠাৎ করে ঠান্ডা, কাশ, তারপর আমাদের ওই জায়গা থেকে আমরা ডাক্তার দেখাচ্ছি, তারা এক্সরে দিয়েছে, এক্সরের মধ্যে নিউমোনিয়া ধরা পড়ছে। আসছি নৌসন্দি শিবপুর থেকে, সমস্যা ছিল আপনার, প্রচুর ঠান্ডা ছিল, নিউমোনিয়া ছিল, তারপর জ্বর ছিল। ঠান্ডাজনিত রোগ ও শ্বাসনালী সংক্রমণ এড়াতে বাড়ির বাইরে কম বের হওয়া এবং নির্দেশনা ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চার ভিতরে যদি নিউমোনিয়ার কোনো সাইন পরিলক্ষিত হয় যে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, শ্বাস নেওয়ার সাথে সাথে বুকের নিচে বসে যাচ্ছে, বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, অথবা বাচ্চা কিছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, অথবা বাচ্চার বুকের ভিতরে এক ধরনের শব্দ আসছে,
তাহলে আপনি দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে গত 10 দিনে নিউমোনিয়ায় 348 ও ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন 1316 জন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষের বর্তমানে নাজুক অবস্থা। এ প্রকল্পের আওতায় একসময় 4 জেলার কৃষকরা পানি পেলেও বর্তমানে 2 জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বছরখানেক আগে নষ্ট হয়েছে 2টি পাম্প মেশিন, সচল একটি পাম্পও বর্তমানে কাজে আসছে না। এতে করে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন সহ পরিবেশ। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মাপাড়ে স্থাপিত দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ। 4 জেলার কৃষকরা এ প্রকল্পের আওতায় কৃষিজমি আবাদ করে থাকে, কিন্তু দিন দিন পাম্প মেশিনগুলো নষ্ট হয় বর্তমানে নাজুক অবস্থা। এর মধ্যে কমেছে পদ্মার পানির স্তর। নষ্ট পাম্প মেশিন সংস্কার না করায় কৃষকরা পড়েছে বিপাকে। বিঘাপতি 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও বর্তমানে অনেকেই বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। আমরা গতবার পাইনি, ধান আবাদ করি তাই আমরা আবাদ করতে পারিনি, এই ভুইখাত পড়েছিল। নাজুক অবস্থার কারণে সেচ খরচ বাড়ার পাশাপাশি অনেক জমি অনাবাদি থাকছে দাবি কৃষক নেতাদের। সেচের পানি বাদে ডিজেলে যে স্যালোই দিয়ে পাম্পের পানি তোলে, এটা তো অনেক খরচ। সেচের পানি যদি না যায় সেখানে, তাহলে কৃষকরা কিভাবে ভালো ফসল উৎপাদন করবে? নষ্ট হওয়া পাম্প দুটি সংস্কার না হয় চলতি বড় মৌসুমে সেচ সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমাদের একটা পাম্প চালু আছে আর 2টো পাম্প আমাদের বিকল। তো এই 2টো বিকল পাম্পের মধ্যে একটি পাম্প কিন্তু আমরা গত 21 সালে আমরা এটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে জাপানি লিবারা কর্পোরেশন, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে এবং কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। 3 নম্বর পাম্পে মেরামতের কাজ চলমান আছে। পদ্মায় পানি স্বল্পতার পাশাপাশি 60-এর দশকে নির্মিত প্রকল্পটিতে নানা সমস্যা আছে জানিয়ে এ কর্মকর্তা বললেন, বর্তমানে সেচের আওতা কমে গিয়ে প্রভাব পড়ছে পরিবেশের উপর। জিকের এরিয়ার লোকজন আছে, আমরা যেটা মনে করি জিকেতে যদি পানি না থাকে আপনার টিউবওয়েলে পানি পাবেন না। পানি না পেলে আপনার মনে করেন যে ফসলাদি, গাছপালা, পশু পাখি, হাঁস চাষ, মাছ চাষ, যাই বলে কোনো কিছু আপনাকে করতে পারবেন না জিকের পানির ছাড়া। পরিস্থিতি বিবেচনায় স্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা চান কৃষকরা। আফরিন পপি, মোহনা সংবাদ। একটি সেতুর অভাবে ভোগান্তিতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার লাখ লাখ মানুষ। উপজেলার দিঘিরপাড় বাজার থেকে চর দিয়ে বয়ে যাওয়া পদ্মার শাখা নদীতে কোনো সেতু না থাকায় ট্রলারই তাদের একমাত্র ভরসা। তাই একটি সেতু এখানকার মানুষের প্রাণের দাবি। দুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রকৌশল বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মার শাখা নদী। উপজেলার মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর সহ 5 জেলার অন্তত 11 ইউনিয়নের মানুষ নিয়মিত যাতায়াত করে এ পথ দিয়ে। পদ্মার শাখা নদীতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। এখানকার মানুষের রাজধানীতে যাতায়াতের একমাত্র দিঘিরপাড় বাজার থেকে দিঘিরপাড় চরের হয়ে একটি সেতু নির্মাণ হলে জেলার টঙ্গিবাড়ি উপজেলার বাসিন্দাদের পাশাপাশি উপকৃত হবে পার্শ্ববর্তী চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ। যাতায়াত ব্যবস্থা খারাপ হয়, চলাফেরা আমরা করতে পারি না ঠিকমতো। আমাদের একটা অসুস্থ রোগী নিয়ে আমরা দেখা যাচ্ছে রাত যদি রাত্র হয়, রাত 10টার পরে খাওয়া থাকে না, তখন আমরা পার হইতে পারি না, তখন আমাদের রোগী নিয়ে এই পারি থাকতে হয়। সময়তে একটা মানুষ মারাও যায় এই শুধু নদী পার হওয়ার কারণে। ব্রিজ হইতে আমরা আইতে ভালো, আমরা যা কিছু লই তাড়াতাড়ি আয় করতে, আর টলার লেট করে। আবার এমন সময় আছে আমাকে রোগ হইলে টলার 3000 টাকা ভাড়া, 2000 টাকা ভাড়া, এই থাও না। ব্রিজ হইলে আমরা মনে করেন গাড়িটা চলে আয় করতে তাড়াতাড়ি করে। নদীপথ থাকলে যেমন আমাকে টলারের সুযোগ সুবিধা, মানুষের সবার একটু কষ্ট হয়। ট্রলারে করে মুন্সিগঞ্জ থেকে মানুষজন রাজধানীতে যাচ্ছেন, কেউ আবার রাজধানী থেকে ফিরছেন। মালামাল ক্রয় কিংবা বিক্রয় সব ধরনের প্রয়োজনে একমাত্র ভরসা ট্রলার। কাছিকাটার লোক আসে, বানিয়ালের লোক আসে, এরপরে কৃষ্টিপুরার, এরপরে আসে গিয়ে আপনার বানিয়াল কাজিয়াচরের লোক আসে, নপাড়ার লোক আসে, এরপরে মাতমাঙ্গা লোক আসে। এই মোটমাট মিলিয়ে ধরেন প্রায়
30-35,000 লোক এরকম আসে আর কি। পোলাপানলে যাতায়াত করতে সমস্যা হয়, একটা আর্জেন্ট কাজ হইলো ওগুলারা আসতে অনেক দেরি হয়। ওই পার থেকে আমগো এই জায়গায় দিঘির পার বাজারে সবাই আসে বাজার হাট করার জন্য বা কিছু বিক্রি করার জন্য আসে, বাট এই পার থেকে ওই পারে যায় যদি কোনো কাজ থাকে তাহলে কাজের জন্য যায়, কিন্তু আমগো এই জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ। সেতু না থাকায় ট্রলারই একমাত্র ভরসা হলেও সেখানেও রয়েছে বিড়ম্বনা। ট্রলারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা সহ নানা ভোগান্তি পোহাতে হয় তাদের। তো সকালের আশা থাকতে হয়, নাহলে মনে হয় ট্রলার রিজার্ভ করে আসতে হয়। ট্রলার যদি পাই তাহলে আইলাম, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ট্রলার পাইলাম না, আমরা অসুস্থ হয়ে ট্রলারের আশা থাকলাম, ভোর হইলো পরে সকালবেলা। বিষয়টি স্বীকার করে দ্রুত সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রকৌশলী। ব্রিজের আমরা অনেক দূর এগিয়ে গেছি, অলরেডি আমাদের সয়েল টেস্ট চলমান আছে। সয়েল টেস্ট কমপ্লিট হলে তারপরে সেটা হাইড্রোমর্ফো হবে, হয়ে সেটা আমরা পরে বাস্তবায়ন বা ডিজাইন বা এস্টিমেটের দিকে যেতে পারবো। আমরা আশা করতেছি মানে দ্রুতই আমরা বাস্তবায়নের দিকে আগাইতে পারবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, এই অঞ্চলের মানুষের দাবি দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শেষ মুহূর্তে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। গৃহস্থালী পণ্য, পোশাক ও খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। বিভিন্ন পণ্যের উপর ছাড় পেয়ে খুশি ক্রেতারা, আর বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ ভাগে এসে ক্রেতা দর্শনার্থীর ভিড় বেড়েছে কয়েক গুণ। এছাড়াও বিভিন্ন পণ্যে ছাড়ের পাশাপাশি রয়েছে র্যাফেল ড্র সহ নানা আয়োজন। গৃহস্থালির বিভিন্ন পণ্য, পোশাক ও খাবারের দোকানগুলোতে ক্রেতা সমাগম বেশি, তবে তুলনামূলক ভিড় কম ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টোরগুলোতে। पिछले साल से लोग ज्यादा है, मगर यही है लेने वाले कम हैं। सारा दिन में पूरे 10-20 हजार का सेल होता है, जहाँ पे हम काम करते थे 1-2 लाख का काम होता था। मोटरसाइकिल, टीवी, फ्रिज, एयर कंडीशनर, होम अप्लायंस along with ওয়াশিং মেশিন সব কাইন্ডের প্রোডাক্টই আমরা এখানে এবারে অ্যাভেলেবল করেছি। মেলার বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। বাকি দিনগুলোতে বেচা কেনা আরো বাড়বে বলে আশা তাদের। শুক্রবার আর শনিবার একটু রাশ থাকে বেশি, সেই দুই দিন মানে একটু ভালো মোটামুটি সেল হয় আমাদের। মোটামুটি ভালোই হয়। আদার্স যেগুলো মোটামুটি একটু ভিড়টা কম থাকে। প্রত্যেকটা প্রোডাক্টে 20% ডিসকাউন্ট। ঈদের সময় কিন্তু আমাদের এরকম না যে আইসক্রিম নেওয়া বন্ধ হচ্ছে বা এরকম কিছুই না, সবাই পছন্দ করতেছে নিচ্ছে। वहाँ पे कोई इम्पैक्ट नहीं हुआ, अल्हम्दुलिल्लाह काम अच्छा सा चल रहा है और लोगों का रेस्पॉन्स भी अच्छा आ रहा है। এবারের মেলায় বিশেষ আকর্ষণ 5 আগস্ট গণ উদ্ভুত্থানে নিহতদের স্মরণে মেলার প্রবেশদ্বারে পূর্ব পাশে জুলাই চত্বর ও মূল ভবনের উত্তর পাশে 36 চত্বর মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে। আগের থেকে অনেক উন্নত এবং অনেক মানে সব আসছে এবং অনেক কেনাকাটা করে খুব আনন্দ পেয়েছে। ঘোরার মতো একটা জায়গা, আর ভিন্ন একটা জায়গা, এক দিলে দুই পাখি হয় না, যেমন 300 ফিট ঘোরা হলো, মেলায় আসা হলো। মেলায় এবছর বিভিন্ন ক্যাটাগরিতে ও দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মোট 361টি স্টল রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন অন্তত 2 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এদিকে অভিবাসীবাহী উড়োজাহাজ অবতরণ করতে দেয় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে কঙ্গোর বৃহত্তম শহরের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবশ্যই হেঁটে উত্তর গাজায় পৌঁছেছে 2 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে 6 জিম্মিকে মুক্ত করার পরই ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেন। এর আগে ইসরায়েলি নারী আরকেল ইয়েহুদ সহ 2 জিম্মিকে হামাস মুক্তি দিতে সম্মত হলে সোমবার সকাল সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয় ইসরায়েল। এই সময় প্রথমবারের মতো খুলে দেয়া হয় নেটজারিম করিডোর। এদিকে অভিবাসী ইস্যুতে কলম্বিয়ার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর হুমকি আপাতত প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। অভিবাসী বহনকারী সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণের অনুমতি দেওয়ার পর এই সমঝোতা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে কলম্বিয়ার উপর চড়া শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমান নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুয়ান্ডা সমর্থিত দেশটির বিদ্রোহী গোষ্ঠী M23। সোমবার বিদ্রোহীরা শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। সংঘাত থেকে প্রাণে বাঁচতে কয়েক হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছেন।
অন্যদিকে শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। শনিবার ব্রাজিলের শরণার্থী বোঝাই একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। এ সময় উড়োজাহাজটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তা কর্মী এবং ৮ জন এয়ার ক্রু ছিলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক, আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই রয়েছে প্রথম আলো। 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। অধিভুক্তি বাতিলে সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি। র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত। দৈনিক ইত্তেফাক। অবশেষে ঢাবি অধিভুক্তি থেকে মুক্ত 7 কলেজ। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের। অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালনা বন্ধের ঘোষণা। সমকাল। রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ছোট দলের বাড়ছে কদর। 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। যুগান্তরের শিরোনাম, ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ স্থগিতের দাবি। সরকার উৎখাতে চক্রান্ত। বণিক বার্তা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 1.41%। সাগররুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো 116 বার। কার্ড পাঠিয়ে ডক্টর ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। দ্য ডেইলি স্টার। DU 7 কলেজ পার্ট ওয়েজ অ্যাট লাস্ট। কলেজ স্টুডেন্টস স্টিল আনসার্টেন অ্যাবাউট দেয়ার ফিউচার। রেল কমিউনিকেশনস সাসপেন্ডেড নেশনওয়াইড। BNP IAB এগ্রি অন রিফর্ম পোলস। নাসির, আমরা শিরোনামগুলো দেখছিলাম এবং একটা খবর, সেটি স্টুডেন্টদের জন্য হচ্ছে সবথেকে বড় খবর, যে 7 কলেজ ঢাবি অধিভুক্ত আর থাকছে না। এ বিষয়ে জানতে চাইব। গতকাল দিনভর এবং তার আগেরও যে মধ্যরাতের পর থেকে এক ধরনের সহিংসতা দেখেছে এই 7 কলেজ এবং বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতার পরে পরদিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে 7 কলেজ অধ্যক্ষদের যে বৈঠক বা সভা, সেই সভায় সিদ্ধান্ত হলো যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর থাকছে না। এই 24-25 শিক্ষাবর্ষ থেকেই তারা আলাদাভাবে ভর্তি প্রক্রিয়ায় যেতে হবে, মানে স্টুডেন্টসের ভর্তি হয়ে যেতে হবে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। তারা অধিভুক্ত থাকছে না, যদিও একটা পত্রিকা হেডলাইন করেছে যেটা যে অধিভুক্ত হলেও বাতিল হলেও তারা আন্দোলনে থাকছে, সেটা অন্য ইস্যু। হ্যাঁ, আন্দোলনটা শেষ হয়নি। মূলত তারা আরেকটি যে দাবি আছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোবিসি তার পদত্যাগ দাবি এবং যে পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে তাদের সেই পুলিশকে ক্ষমা চাওয়া বা তাদেরকেও বরখাস্ত করার দাবি, সেগুলা পরের ইস্যু। আমি বলতে চাচ্ছি যে অধিভুক্তির বিষয়টা নিয়ে আপনি জানতে চাইছেন যে অধিভুক্তি বিষয়টাকে কীভাবে দেখছি, বাতিল হওয়ার বিষয়টা। দেখুন, অধিভুক্ত বাতিল হয়েছে, শিক্ষার্থীরা সেখান থেকে খুশি হয়েছে, সাধুবাদ জানিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হোয়াট ইজ নেক্সট, মানে পরবর্তী কী হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে তারা ঢাবিতে থাকছে না। এই 7 কলেজ পুরনো যে বন্দোবস্ত ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে তারা যেতে চাচ্ছে না। না চাওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু সেখান থেকে চলে এসে নতুন একটা বন্দোবস্ত আসছিল, এখন তারা মূলত যেটা দাবি, এখন তাদের এই কয়েকদিনের যে অবস্থান, তারা সেটা চাচ্ছে যে একটা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। খুব সম্ভবত সরকারের কাছে এটাই ভালো অপশন হতে পারে, কারণ এর বাইরে কি করার আছে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আবার নিয়ে যাওয়ার চিন্তা যদি না হয়, তাহলে এর বাইরে চিন্তা করার সুযোগ নেই। কিন্তু সেক্ষেত্রে চিন্তা করলেও সেই কাঠামোগত পরিবর্তন আনতে গেলেও তো বেশ সময়ের একটা ব্যাপার। এই মুহূর্তে এখনই তো তারা অভিভাবক শূন্য, কারো কাছেই তখন এই 7টি কলেজের
কোনো মানে অভিভাবকত্ব নেই এই মুহূর্তে, না ঢাকা বিশ্ববিদ্যালয় না জাতীয় বিশ্ববিদ্যালয়, সুতরাং তার এখন অভিভাবক শূন্য। অভিভাবকের প্ল্যাটফর্মে যেতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা 7 কলেজকে কেন্দ্র করে একটা বিশ্ববিদ্যালয় হবে কিনা। সেখানে কাঠামোগত যে পরিবর্তনের কথা চিন্তা করছি, প্রথমত হচ্ছে সেই 7টা কলেজের যদি বিশ্ববিদ্যালয় হয়ও কি হবে, কিভাবে সেই রূপরেখাটাও চিন্তা করা আগে আনতে হবে। রূপরেখা, সেই রূপরেখা চিন্তা করার পরে তাদের জন্য ক্যাম্পাস সহ আনুষঙ্গিক অনেক ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে গেলে একটি 7টি কলেজকে একীভূত করে একটি বিশ্ববিদ্যালয় করা এটি কোনো স্বাভাবিক সাধারণ বা কম সময়ের বিষয়ও না। ধরুন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হলো, একটি ক্যাম্পাস ছিল, একটি কলেজ ছিল, একটা স্টুডেন্ট ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই 7টা কলেজকে একটা কলেজে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বেশ সময়ের ব্যাপার। এইগুলো নিয়ে আসলে এখন নতুন সংকট, আমার কাছে মনে হয় যেন সংকটটা এখন সেইটা চিন্তা করতে হবে যে এদের এখন অভিভাবকত্ব ফিরিয়ে দেওয়ার চিন্তাটা কীভাবে করা যায়, সেটাই হয়তো তাদেরকেও সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং সরকারকেও এটা বিষয়ে অবশ্যই এখন মনোযোগ হতে হবে যে কিভাবে তারা এই বিষয়টাকে এখন সামনে আনবে। আসলে আমরা এবার আরেকটি শিরোনামে যাব। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম দেখছিলাম আমরা, ছোট দলের কদর বাড়ছে। এর সাথে আমি আরো একটি যোগ করে দিতে চাই, প্রথম আলোর একটি শিরোনাম, ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াত। হ্যাঁ, ছোট দলগুলোর কদর বাড়ছে এবং এই যেটা পরে বললেন দুটো প্রায় একই রকম, একই সূত্রে গাথা। এই কারণে এই দুটো ঘটনার কারণেই ছোট দলের কদর বাড়ছে, এটা হয়তো হেডলাইন করেছে বাংলাদেশ প্রতিদিন। দুইটা কদর এই কারণে বলছি যে গত সপ্তাহে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীর বৈঠক হয়েছে। জামাত ইসলামের আমির বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এবং তার এক সপ্তাহ পরে বৈঠক হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। ছোট দলের কদর এই কারণে বলা হচ্ছে যে এই বৈঠকগুলোর উদ্দেশ্য কি আসলে, মানে একটা অ্যালায়েন্স করার চেষ্টা। হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে যদি বড় রাজনৈতিক দল বলা হয় কাকে বলা হবে? বিএনপি এবং জামাত ইসলাম। যেহেতু আওয়ামী লীগ ওইভাবে আসলে মানে রাজনৈতিক দল আছে কিন্তু রাজনৈতিক মাঠে তারা মানে ভোট কেন্দ্রিক যে রোল প্লে করা সেখানে তারা খুব একটা অংশগ্রহণ নেই এই মুহূর্তে পর্যন্ত, এবং সেটা যে খুব সহজ হবে না সেটা আমরা আগে থেকে জানি। সেক্ষেত্রে জামাত ইসলাম এবং বিএনপির হচ্ছে বড় প্লেয়ার বাংলাদেশের রাজনীতির মাঠে এই মুহূর্তে। তারা চাইছে যে নির্বাচন যখনই হোক সেটা সেই সংখ্যা যদি কাটিয়ে নির্বাচন আসে তখন যেন জোটগুলোকে ছোটো ছোটো দলগুলো হলেও সেইখানে ভোটার পাল্লাটা যেন বাড়ি করা যায়। এখানে আবার নতুন সংকট হচ্ছে, নতুন সংকট বলতে নতুন প্রেক্ষাপট হচ্ছে আসলে ধরুন ছাত্ররা যদি যখন দল ঘোষণা করবে তখনও এক ধরনের মানে ভোটের ভাগাভাগি হবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, ভাগাভাগি হবে। সেই হিসাব করলে আসলে তারা চেষ্টা করছে যে দলগুলোকে যেন কাছাকাছি টানা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। পূর্ব ঘোষণা অনুযায়ী রেলের রানিং স্টাফদের কর্মবিরতি শুরু, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় কষ্ট পাচ্ছে শিশুরা, বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। পাম্প মেশিন বন্ধ হয়ে কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের নাজুক অবস্থা, হুমকির মুখে ফসল উৎপাদন সহ সার্বিক পরিবেশ। এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে একটি সেতুর অভাবে ভোগান্তিতে লাখ লাখ মানুষ, দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রকৌশল বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।